ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওমি। বন্ধুরা, তোমাদের প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ আমার ফেথকে এতটা সাপোর্ট করার জন্য। আমার যে মিউজিক্যাল ফিঙ্গার্সের যে ভাবনা, পরিকল্পনা এবং যে অ্যাকশন, সেই ফেথের কথা বলছি। সেই ফেথকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদের থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, উইশ করো, যাতে আমি আমার এই ফেথের রাস্তা চালিয়ে নিয়ে যেতে পারি। এরপরে আমি শ্রদ্ধা জানাবো। 23শে জানুয়ারি জন্মদিন ছিল আমাদের খুব প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসের। আমার মনে হয় আমার সাথে তোমরা অনেকেই একমত হবে যে আমরা বেশ কিছু মানুষ নেতাজির একদম ডাই হার্টেড ফ্যান। আমি তো অন্তত সাংঘাতিক ভক্ত নেতাজির। এছাড়াও তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানাবো। কালকে রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। কিন্তু সত্যি বলতে কি জানো, এই যে আমাদের প্রজাতন্ত্র দিবস বলো বা স্বাধীনতা দিবস বলো বা নেতাজির জন্মদিনগুলো, এই সমস্ত অকেশনগুলো বলতে পারো বা আমাদের ভালো লাগার দিনগুলো আজকে কতটা ভালো লাগার আছে বা আমরা কতটা এনজয় করতে পারি আমাদের এই দিনগুলোকে। আসল কথা, আমাদের খুব কালো দিন থেকে আমাদের এই সাদা দিনগুলোতে এসে আমরা পদার্পণ করেছিলাম একটা সময়ে। সেইগুলো আমরা কতটা ঠিক তাদেরকে আমরা জাস্টিস দিতে পেরেছি, এটা আমার কাছে একটা বিশাল প্রশ্ন। আমার মনে হয় তোমাদের মনেও ঠিক একই প্রশ্ন এইভাবেই জাগে। চলো সব ব্যাপারে একটু মনের যে ভেতরে আমার মনের কোণে জমে থাকা যে একরাশ অন্ধকার, সেটা তোমাদের সামনে নিয়ে আসি। এবং আমার মনে হয় যে বেশি অন্ধকার মন যখন হয়ে যায় না, তখন সেটা শেয়ার করলে সেটা আলোকিত হয়ে ওঠে। আমার মনে হয় তোমরাও এতে এফেক্টেড। চলো একটু এই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। এই কথাটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে, এই সময় ওয়েদার চেঞ্জ। দিনের বেলা কিন্তু বেশ গরম লাগছে, আর রাত্রের দিকে কিন্তু বেশ ঠান্ডা এবং ভোরবেলার দিকেও ঠান্ডা পড়ছে। যাই হোক, যে কটা দিন পারি, যতটা পারি এই ঠান্ডাকে আমরা আঁকড়ে রাখি। চলে যাবে করছি, আবার সেই দেখা মিলবে হয়তো নভেম্বরে। যাই হোক, ঠান্ডার দিনগুলোতে বোধহয় অন্তত শারীরিকভাবে আমরা একটু ভালো থাকতে পারি। সেই জন্যই তোমাদের জিজ্ঞেস করলাম যে তোমরা কেমন আছো শারীরিকভাবে অ্যাটলিস্ট। আমি জানি মানসিকভাবে কেউই আমরা খুব একটা স্টেবল নই, জানো তো। কারণ চতুর্দিকে যা ঘটনা ঘটছে, সত্যি তোমাদের সামনে কিভাবে বলবো, তোমাদের সঙ্গে কিভাবে শেয়ার করব, আমি না মাঝে মাঝে ভাবি, জানো, ভাগ্যিস আমার এই আনকাট শাওলি ছিল, যার জন্য তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করে নিতে পারি। আসল কথা, বেশ কিছুদিন ধরেই আমাদের যে একটা টলমলো অবস্থা, সেই শুরু হয়েছিল অগস্ট মাসে। অভয়া আমাদের জীবনে প্রাত্যহিক জীবনে বলা যেতে পারে একটা বিশাল বড় ছাপ রেখে গেছে। আমাদের কিন্তু প্রতি মুহূর্তে ব্যাক অফ দ্য মাইন্ডে চলতেই থাকে যে অভয়া ঠিক কবে বিচার পাবে। জানো বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আসল কথা, অপরাধীরা যখন সবাই ধরা পড়ে, তখন তাদের বিচার হওয়ার প্রসঙ্গটা আসে না। বিচার নিয়ে বলার অধিকার বা যোগ্যতা আমার কোনোটাই নেই। আমি একটা খুব সাধারণ এবং ক্ষুদ্র মানুষ, কিন্তু অভয়ার মা বাবা যেরকম কষ্ট ভোগ করছে, আমি
আমিও তো মা, সুতরাং আমিও তো সেই মায়ের কষ্টটা বুঝতে পারি। এবং বর্তমানে মিডিয়াগুলো এত বেশি স্ট্রং, মানে সব খবরই আমরা কিন্তু পেয়ে যাই। এছাড়াও জুনিয়র ডাক্তার যারা প্রতিবাদ করেছিলেন, প্রতি মুহূর্তে আমরা দেখছি তাদের অপদস্থ হতে হচ্ছে। আসল কথা, আমি কারণ নাম করতে চাইছি না একটাই কারণে, কারণ আমাদের সোশ্যাল মিডিয়া বলো বা এমনি যারা খবর দেখো, তারা তো সর্বক্ষণই দেখছো যে কারা এফেক্টেড, মানে কোন জুনিয়র ডাক্তারদের বাড়িতে গিয়ে তছনছ করা হচ্ছে, কারোর এগেনস্টে এফআইআর করা হচ্ছে। মানে এই ঘটনাগুলো, নামগুলো তোমাদের জানা সকলের। সুতরাং নতুন করে নাম নিয়ে কিছু তোমাদের কাছ থেকে, মানে তোমাদের সঙ্গে আমি কিছু না, মানে কতগুলো তথ্য রাখতে চাই না। আমার মানসিক দিকটা, মানে আমার ভালো না লাগার দিকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আমরা সকলেই ভয়ঙ্করভাবে হতাশ হয়েছি যে এই বিচারের রায় দেখে। সিবিআই চার্জশিটই দিতে পারলো না কয়েকজনের বিরুদ্ধে, আর যে চার্জশিট দিল তাতে বলা হচ্ছে যে এটা মানে একদম রেয়ার ঘটনা কিছু নয়, মানে জাজের জাজমেন্ট সম্পর্কে আমাদের বলার কারোরই অধিকার নেই, সুতরাং সে অধিকার আমারও নেই। তবে কি জানো, তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করি। আমার মনে হয় যেন ফাঁসির থেকে আমৃত্যু কারাদণ্ডটা অনেক বেশি, কিভাবে বলবো, ভালো তো বলা যায় না, কিন্তু মানে একটা মানুষকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয়, সে তো মুক্তি পেয়ে গেল, কিন্তু সে মানুষটা বেঁচে থেকে থেকে দিনের পর দিন তিলে তিলে মারা যাবে। তবে হ্যাঁ, সে যদি কোনোভাবে আবার জেল থেকে বেরিয়ে না আসে, সেটাই তো আমাদের দেশের আইন যেরকম আছে, আইনের ফাঁকও তো প্রচুর আছে। দেখো, এই কথা আজকে আমি তোমাদের সামনে বলবো যেটা পুরনো হয়ে গেছে। ফাঁসি হলো না যাবজ্জীবন কারাদণ্ড হলো, তার বোধহয় আমার কাছে অন্তত সেরকমভাবে ভ্যালু নেই একটাই কারণে, কারণ হচ্ছে অপরাধীরাই যখন ধরা পড়েনি, অপরাধটা সংগঠিত হয়েছে একটা সুন্দর, মানে সংগঠনের মতো করে আর কি, মানে সংগঠন যেভাবে তৈরি হয় সেইভাবে সংগঠিত হয়েছে, কিন্তু সেই অপরাধীরাই ধরা পড়েনি। বিচার, কার বিচার হবে বলো তো? রাঘব বোলরা তো সব সময় জাল কেটে বেরিয়ে যায়, চুনোপুটিরা পড়ে থাকে, তাদেরই বেশি করে ধরে। এছাড়াও চতুর্দিকে যে সমস্ত ঘটনা ঘটছে, তোমরা জানো বাসন্তীতেও একটি বাচ্চা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। নিত্যদিনের ঘটনা। আমার মনে হয় যে কিরকম একটা যেন সমাজটা বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। অভয়ার মা বাবাকে এখন অনস্ক্রিন বসে বলতে হচ্ছে যে আমার মেয়েকে শিক্ষিত করে লাভটা কি হলো, এর থেকে শিক্ষিত না করলেই ভালো হতো। ভেবে দেখো, মানে যে অপরাধ করেছে, মানে যারা, যে বললে বলা ভুল হবে, যারা এই একসঙ্গে এই অপরাধটা করেছে, মানে খুব পরিকল্পিতভাবে, তারা কিন্তু আরামসে রয়েছে, আনন্দে জীবনযাপন করছে, অন্তত আমাদের চোখের সামনে। তবে কি জানো, আমি মনে করি অপরাধ করে কখনো ছাড় পাওয়া যায় না। তবে হ্যাঁ, এই ঘটনাতে কিছুটা তো আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই কথা, মানে আমার মনের জায়গাটা আঘাতপ্রাপ্ত তো হয়েছে। আমার মনে হয় তোমরাও সবাই ভীষণভাবে আশাহত। অন্তত যাকে অপরাধী হিসেবে মানে চিহ্নিত করা হলো, তারও সর্বোচ্চ শাস্তি হলো না। জানি না, সত্যি মাঝে মাঝে না ভীষণ অসহায় লাগে। ভাবো, আমরা ছাদের তলায় থেকে, মানে আমাদের বাড়ির মধ্যে থেকে বা বাইরে বেরিয়ে নিজেদের কাজকর্ম যখন করছি, আমরা সবাই যদি এরকম একটা সবসময় ভয়ে ভয়ে থাকি,
তাহলে আমাদের কাজগুলো কি করে ভালো হবে বলতে পারো? আমি তো অভয়ের বাবা মার কথা ছেড়েই দিলাম। তাদের আর বোধহয় মন বলে কোনো পদার্থ নেই, মানে সবটাই শক্ত জমিতে পরিণত হয়েছে। সমাজ ব্যবস্থাটাই এমন হয়ে উঠেছে না, মানে সমাজের মানুষগুলো এমন হয়ে উঠেছে। তার একটা মেন কারণ, যখন মানুষ বুঝতে পারে না যে অপরাধ করলেও কোনো শাস্তি হবে না, তখন মানুষ খুব ডেসপারেট হয়ে ওঠে। জানো, মানুষ তখন ভাবে যে আমি তো অপরাধ করতেই পারি, অথবা এরকম একটা ভাবনা চলতে থাকে যে আমি তো এই পার্টি করি, এই পার্টির সঙ্গে জড়িত, অমুক পার্টির সঙ্গে আমার খুব ওঠা বসা দহরম মহরম, তাহলে আমাকে পুলিশ ছুঁতে পারবে না, আমার নামে এফআইআরও করা যাবে না। আমরা তো রেগুলার এরকম নিউজ পাই যে আত্মেক ব্যাপারে পুলিশে থানায় গিয়ে পুলিশ এফআইআর করছে না। কি আর বলবে বলো? যাই হোক, সব ব্যাপারে মানে সব কিছু নিয়ে মনটা বেশ বললাম যে ওই অন্ধকারাচ্ছন্ন, মনটা ভালো নেই। অপরাধ করে অপরাধী যদি শাস্তি না পায়, তাহলে বলো তো যে আমাদের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এত সমস্ত কিছু আমাদের দেশে রয়েছে, সেগুলোর কি লাভ? আসল কথা, সমাজটা এত ভগ্ন দশা পৌঁছেছে, মানে এত ভগ্ন দশায় গিয়ে পৌঁছেছে যে মানুষের মনগুলোই কি আর বলবো, মানে মানুষের মনগুলো খুব নোংরা হয়ে গেছে। একটা 2 মাসের শিশু হোক, সে যদি মানে শিশু কন্যা হয়, মেয়ে হয়, অথবা 10 বছরের মেয়ে হোক বা 50 বছরের বৃদ্ধা হোক, আর যুবতী হলে তো ছেড়েই দাও, তাকে দেখে প্রথমেই আগে লালসা জাগে, লালসা। সে যে মাতৃস্থানীয় হতে পারে বয়স্ক যদি হয়, আর শিশু যদি হয়, অ্যাকচুয়ালি মানে 5 মাস 6 মাস বা 1 বছরের মধ্যে আমরা তো বাচ্চাকে মানে শিশুপুত্র বা শিশুকন্যা এই হিসেবে দেখি না, আমরা শিশু হিসেবে দেখি। তাদেরকেও কিন্তু এই সমস্ত বিকৃত মানুষগুলো ছাড়ে না। যাই হোক, আমার মনে হয় যে তোমাদের মনেও এই প্রশ্নগুলো চলতে থাকে এবং খারাপ লাগাও চলতে থাকে। কিন্তু ওই যে তোমাদের সঙ্গে যে কথাটা আমি বারে বারে শেয়ার করি, আমাদের শুধু ফিজিক্যালি ভালো থাকলেই হবে না, মেন্টালি ভালো থাকতে হবে। তাই নিজেকে আবার শক্ত করে চাঙ্গা হয়ে আবার কাজের জন্য আমাদের উঠে পড়ে লাগতে হবে, কারণ প্রত্যেকেরই জীবন জীবিকা সবকিছু চালিয়ে নিয়ে যেতে হবে। তো যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে অভয়ার আত্মার শান্তি যেন হয়, অভয়ার মা বাবা যেন মনে জোর পান, ঈশ্বর তাদের যেন মনে জোর দেন, আর সমাজ ব্যবস্থার উন্নতি হোক, মানুষের মনগুলো মিনিমাম একটু সততায় ভরে উঠুক। তোমাদের জন্য ভালো কিছু জিনিস আমি রেডি করছি, মানে তোমরা দেখতে পাবে এই আনকাট শাওলিতে। আশা করি খুব শিগগিরই আসবে তোমাদের জন্য। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। প্রথমেই বললাম যে ওয়েদার ভীষণ খারাপ, তার জন্য সাবধানে থেকো, আর মানসিকভাবে ভালো থেকো, শারীরিকভাবে ভালো থেকো, এবং তোমার পাশের জনকে ভালো রেখো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।